আসসালামু আলাইকুম মারজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে এসেছি তোমার এই খামার সম্পর্কে জানতে। জি জি। তুমি কি জাতের গরু পোষছো, চিকিৎসা কিভাবে ভালো রেখেছো, কখন কি খাবার দাও, সেই সাথে জানবো প্রতি মাসে যে দুধ বিক্রি করছো এই দুধ বিক্রি করে কেমন লাভবান হচ্ছ, দুধের টাকা গরুতে যাচ্ছে কিনা, কিংবা ওই টাকাটা উঠাতে পারছো কিনা, তার বিস্তারিত। জি ঠিক আছে। জি। সবার প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো তোমার শুরুর গল্পটা। তুমি কিভাবে শুরু করেছিলে, কয়টা নিয়ে শুরু করেছো, আমাদেরকে একটু জানাও। আসলে সত্যি বলতে আমার খামারটা মূলত শুরু হয় 2018 সাল থেকে। তো একটা গাভী দিয়ে আমার খামারটা শুরু, হুম, ফ্রিজিয়ান জাতের একটা গাভী দিয়ে আমার খামারটা শুরু হয়। তো আসলে প্রথমে আমার এই খামারের প্রতি ওইরকম গরুগুলো দেখো। তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। হুম, একটা জবের পিছনে আর কি ভাবছিলাম পড়ালেখা করব এবং কিছু একটা কোনো একটা জব করব। আচ্ছা। তো আসলে জব হচ্ছে এমন একটা জিনিস, হুম, সেটা হচ্ছে পরঅধীন একটা কাজ। হুম, পরঅধীন একটা কাজ এবং আসলে ছোটবেলা থেকেই আমার পরঅধীন জিনিসটা পছন্দনীয় না, বা ওটা আমার সাথে যায় না। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকেই ওই ভাবনা থেকেই মূলত একটা ব্যবসা করার ইচ্ছা জাগলো। হুম, তো আমাদের ফ্যামিলি থেকে আগা থেকেই আপনার কম বেশি দুই একটা করে গরু পালন করা হতো। তো কি এই জায়গা থেকেই আমার মূলত এই গরু পালনের চাহিদাটা বা গরু শখ পালনের শখ যেটা সেটা চলে আসছে? চলে আসছে। আচ্ছা, তুমি কয়টা দিয়ে শুরু করেছিলে? আসলে আমি একটা গাভী দিয়ে শুরু করছিলাম। হুম, আহ, আমার সেই গাভীটা কিছুদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই 2018 সাল থেকে আমার একটা গাভী দিয়েই এখন পর্যন্ত আমার 15টা গরু এখন। আলহামদুলিল্লাহ। এবং এর মাঝে আমি অনেক গরু বিক্রি করে দিয়েছি, যার ফলে না হলে আমার, যদি আমি সম্পূর্ণ গরুটা আমার আয়ত্তে রাখতাম বা রাখতে পারতাম, তাহলে হয়তো দেখা যেত এতদিন আমার 30-35টার উপরে গরুর একটা সেট আমি করতে পারতাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এই যে পৃথিবীতে এত এত জাতের গাভী থাকতে অস্ট্রেলিয়ান জাতের গাভী কেন পছন্দ করলে? আসলে অস্ট্রেলিয়ান বলেন আর ফ্রিজিয়ান বলেন, নারী ছেড়ে দেখাবো। এটার আমাদের এটারই সাজেস্ট করার সর্বপ্রথম শর্ত হচ্ছে গেন বাংলাদেশের প্রেক্ষাপটে যে এই গরুটা শুট করবে হুম, বা এই গরুটাতে মানানসই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। কারণ আমি একটা জিনিস যখন লাভের জন্য করব, যদি আমার সেই জিনিসটা থেকে আমি লাভ না পাই, তাহলে কিন্তু আমি সেই জিনিসটা করতে পারবো না বা বেশি দিন ধরে রাখতে পারবো না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। হুম। আর আমার এই যে ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আমার ফার্মে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে মূলত বাংলাদেশের ওয়েদারের সাথে বাংলাদেশের সাথে এই ফ্রিজিয়ান জাতের গরুগুলো সম্পূর্ণভাবে শুট করে। আচ্ছা আচ্ছা। এবং এদের অসুস্থতা রেট খুবই, মানে পার্সেন্টেজ খুবই কম। আচ্ছা, এরা সুস্থ থাকে বেশি আমাদের এই ওয়েদারে। অর্থাৎ তুমি সুযোগ সুবিধা দেখে এই হ্যাঁ জাতের গরু দিয়ে শুরু করলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন একটু জানতে চাই এদের খাবার সম্পর্কে। আম, এদের আমরা মূলত দানাদার খাবার এবং নেপিয়ার ঘাস যেটাকে বলে, হুম। 2 বেলা নেপিয়ার ঘাস খাওয়াই। আচ্ছা, আর অন্যান্য? অন্যান্য এই আপনার সিজনাল, যেমন ইসের সময় শীত বেশির সময় হুম, গরুগুলো এবং দেখো। যে সময় অতিরিক্ত বৃষ্টি, হুম, অতিরিক্ত বৃষ্টি, ওই সময় আপনার মনে করেন যে আপনার ওই ঘাসটা আমরা অ্যাভেলেবেল পাই না হুম, বা হুম। অ্যাভেলেবেল উৎপাদন করতে পারি না, সেই সময় আমরা খড়ের দিকে মুভ করি। আচ্ছা, তো একজন সফল খামারি, সফল উদ্যোক্তাই বলবো, যেহেতু একেবারেই বয়স কম, তো সেক্ষেত্রে জানতে চাই তোমার বয়স কম হলেও তোমার খামারের বয়স কত? আমার খামারের বয়স আপনার 7 বছর সামথিং। 7 বছর সামথিং। জি তার মানে তুমি চাকরি বাকরি না করে শুরুতেই এখানে এসেছো। জি। আচ্ছা, তো এখন একটু জানতে চাই এই যে অস্ট্রেলিয়ান জাতের গাভী বলো আর বাছুর বলো, তোমার কাছে গাভী যদি কেউ কিনতে চায় কিংবা বাছুর কিনতে চায়, সম্ভব কিনা? আসলে আমার খামারটা মূলত আপনার নিজের খামার ডেভেলপ করার জন্য আমি এখন পর্যন্ত কাজ করতেছি। আসলে আচ্ছা। ওইভাবে যে নিজের খামার থেকে আমি সেল করব বা সেল করার এরকম ইয়া
ওইরকম এখনো কোনো কিছু তৈরি করতে পারি নাই বা তৈরি হয় নাই। হুম। এখন মূলত আমি আপনার বাছুর সেল করি, কিন্তু গাভী আমি ওইরকম সেল করি না। কিন্তু বাছুর আমার আপনার দেখা গেলো যে বাছুরগুলা দুধ ছাড়ছে বা 8 মাস 9 মাস বয়স, ওই বাছুরগুলা সবার কেউ আসলে পারে তার চাহিদা অনুযায়ী যদি সম্ভব হয় সে নেয়। আলহামদুলিল্লাহ। তো হুম। প্রিয় দর্শক, আমরা এখন এই খামারের সবচেয়ে আকর্ষণীয়, দেখতে অনেক সুন্দর, নাদুস নুদুস পরিপুষ্ট সুস্থ সবল একটি অস্ট্রেলিয়ান জাতের গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো চলুন দেখতে থাকি। তোমার খামারের সবচেয়ে আকর্ষণীয় এবং দেখতে সুন্দর, নাদুস নুদুস সুস্থ সবল এখন একটা গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে দর্শকদের জানাও। এখন আমার খামারে এখন পর্যন্ত সব থেকে বড় গাভী হচ্ছে আপনার এই যে আমার খামারের প্রথম গরুর প্রথম বাছুরটা। আমার এই খামারের প্রথম গরুর প্রথম বাছুরটা আসলে ফ্রিজিয়ান জাতের গরুর বৈশিষ্ট্য হচ্ছে এরা সুঠাম দেহের অধিকারী হয়, এদের নেজ ছোট থাকে এবং এদের দুধ অনেক হয়। যেমন আমার এই গরুটার আমি 25 লিটার দুধ দোয়াই। আমার এই গরুটার আমি 25 লিটার পর্যন্ত দুধ দহন করছি। তো একটু জানতে চাই, এই গাভীটা কতটা বাচ্চা দিয়েছে? এই গাভীটা আপনার এখন পর্যন্ত 4টা বাচ্চা দিয়েছে, এখন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার। হ্যাঁ। তুমি বললে কয় লিটার করে দুধ হয়? আমার এই গাভীটা আমি এখন পর্যন্ত 25 লিটার করে দুধ পাই এখনো পর্যন্ত। এখন একটু কমছে, বাচ্চা দিছে অনেকদিন হলো। হ্যাঁ। তো ওদের শুরুর যে রেটটা, শুরুর যে আপনার ডিমান্ডটা 25+। 25+। জি জি। আচ্ছা, এখন এই গরুটার দাম কত হতে পারে? এখনকার বাজার অনুযায়ী এই গরুটার দাম হইতে পারে আপনার 3 লাখ প্লাস মাইনাস। আলহামদুলিল্লাহ। পাশেই দেখতে পাচ্ছি সাদার উপরে কালো। সাদা 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 কালারটা মূলত হচ্ছে আপনার ফ্রিজিয়ান যে গাভী, ফ্রিজিয়ান গাভীর আপনার মূল কালারটা হচ্ছে সাদা কালো। হুম। আমাদের দেশে আপনার তো যখন এটা আমদানি করা হয়েছে, এটা আপনার ব্রিডের মাধ্যমে কিছু কালার অন্য কালার চলে আসছে। এই সাদা কালারটাই মূলত ফ্রিজিয়ান জাতের বৈশিষ্ট্যের প্রথম কালার। হ্যাঁ। আচ্ছা। সাধারণত আপনার যখন একজন প্রান্তিক খামারির কাছে যাবেন, একটা সেম দুধের গরু দুইটা গরুর ধরেন 15 কেজি করে দুধ হয়। আচ্ছা। হ্যাঁ, তো সাদা যে গরুটা থাকবে, ধরেন একটা থাকবে সাদা কালো, একটা থাকবে শুধু কালো। সাদা যে গরুটা থাকবে, ওই কালো গরুটার থেকে একজন প্রান্তিক খামারি ওই সাদা গরুটাকে বেশি পছন্দ করবে এবং ওই সাদা গরুটার দাম 10,000 টাকা বেশি দিবে, কারণ এটা সৌন্দর্য বেশি, এটার বৈশিষ্ট্য অনেক ভালো দেখা যায়। যেমন এই দেখেন, এই গরুটা দেখেন, আমার এই গরুটার যে কেউ দেখলে পছন্দ করবে, যাই কারোর পছন্দ হবে। এই গরুটার 15 লিটার দুধ আছে, এই প্রথমবার বাচ্চা দিছে। তো তাহলে আমরা সাদা আর কি দেখে চিনবো? সাদা গরু এবং এদের নেজ হবে ছোট, নেজ ছোট হবে এবং এদের যে দুধের যে বৈশিষ্ট্য, দুধের যে তলা একেবারে প্রসাবের ধারের এই জায়গা থেকে শুরু হবে। হ্যাঁ। আচ্ছা, আর কি দেখে চিনবো? আস্তে। আর আপনার এই যে গলা হবে চেকুন, আচ্ছা, লম্বা গলা হবে এবং শরীরের গঠনটা অনেক লম্বা চওড়া হবে। শরীরের গঠনটা হবে আপনার এক কথায় বাম মাছের মতো লম্বা থাকবে, গায়ে গোশ কম থাকবে। আচ্ছা, তো এখন এই ভিডিওর ফাঁকেই এই ভিডিওর মধ্যেই একটা অস্ট্রেলিয়ান জাতের বাছুর সম্পর্কে জানবো এবং কোন নতুন একজন খামারে যদি শুরু করতে চায় ষাঁড় বাছুর দিয়ে কি কি বৈশিষ্ট্য দেখে কিনবে তার বিস্তারিত জানাবা সংক্ষেপে। এখন আপনার একজন খামারি যদি নতুন করে দুইটা একটা দিয়ে শুরু করতে চায়, তাহলে আমি আমার এই 7-8 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাই যে একজন খামারি যখন শুরু করবে, তখন বিশেষ করে ষাঁড় গরুটা শুরু করতে হলে আপনাকে অবশ্যই বাজারজাতটা দেখে শুনে 1 লাখ থেকে 1,10,000 টাকার যে ষাঁড়গুলো আছে, এগুলো সে কিনে শুরু করতে পারে, কারণ এগুলো হচ্ছে অল্প মেয়াদি ফসল। এই 1 লাখ থেকে 1,10,000 টাকার যে ষাঁড় গরুগুলো আপনারা পাবেন বাজারে, এগুলা 6 মাসের ফসল। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? এদের পাও থাকবে, বিশেষ করে ষাঁড় যে গরুগুলো আছে সেগুলোর মাথা মোটা হবে, 4টা পাও মোটা হবে এবং এদের শরীরের গঠনটা নাদুস নুদুস হবে। হ্যাঁ, যেমন এই দেখেন আমার এই বাছুরটা, এর বয়স মাত্র 1.5 মাস। 1.5 মাস? মাত্র 1.5 মাস। আলহামদুলিল্লাহ। 1.5 মাস বয়স, এর এখন ওয়েট আছে 60 কেজি প্লাস। আরে বাবা,
এই বাছুরটা যখন হয়, হ্যাঁ, এই বাছুরটা যখন হয় ওর ওয়েট ছিল 45 কেজি প্লাস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো অনেকে ওই যে চামড়া টানি দেখায়, তো চামড়াটা টানার কি দরকার আছে কিনা? না, চামড়া টানা আপনার এই যে আপনার এইভাবে যে চামড়া একজন টানবে, হুম, এটা দেখার মূল উদ্দেশ্য যে এই গরুটা ফাঁকা, মানে এই গরুটার চামড়া ঢিল আছে কিনা, যে গরুটা গায়ে আর গোশ লাগতে পারবে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মূল কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যখন একজন রেডি গরু কিনতে আসবে, হুম, তখন চামড়া টানার মূল উদ্দেশ্য এই গরুটার চামড়া আসলে পাতলা নাকি মোটা। আচ্ছা, কারণ একটা গরু যখন চামড়া মোটা হবে, তখন 1 থেকে 1.5 মণ গোশের আপনার ডিফারেন্স। সফলতা জিনিসটা ব্যর্থতার মাধ্যম দিয়ে আসে। সফলতা জিনিসটা ব্যর্থতার মাধ্যম দিয়ে আসে। একজন সফল ব্যক্তি কখনোই ব্যর্থতা ছাড়া সফল হতে পারে না। কারণ একটা জিনিস করতে হলে আগে শিখতে হবে, শিখতে গেলেই ভুল হবে। এটা হচ্ছে মূল কারণ। আমি যখন আমার এই খামার শুরু করি একটা দুইটা দিয়ে, আমার এখন পর্যন্ত এই 7 বছরে আপনার 5টা গরু মারা গেছে। 5টা গরু, 5টা বাছুর মারা গেছে। তার 4টাই মারা গেছে আমার গত বছরে, আমার একটা ভুলের কারণে। বা নতুন একটা রোগ না, অনেক পুরাতন একটা রোগ, এলএসডি, ল্যাম্প স্ক্যানার ভিডিও। হ্যাঁ, এই এলএসডি রোগটা এমন একটা রোগ, এটা সাধারণত বাছুর গরুর হয়ে থাকে, বাছুর গরু হয়ে থাকে। এবং এই রোগটার কোনো নির্ধারণ বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, হুম, যার কারণে অনেকেই অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় এলএসডি রোগটার কারণে। তো এটার ভ্যাকসিন আছে। তো আমরা ভ্যাকসিনটা 2 মাস দেওয়া লেট করছিলাম। তো ওই যে 2 মাসের যে একটা গ্যাপ, ওই গ্যাপের মাঝখানে আমার 4টা গরু বাচ্চা দেয় এবং 3টা বাছুরই মারা যায় ওই এলএসডি রোগ, একটা রোগের কারণে। অর্থাৎ সচেতনতা এবং জানার যে পরিধি সেটা বাড়াতে হবে। বাড়াতে হবে। আচ্ছা, এখন আমি জানতে চাই তোমার কাছ থেকে, সেটা হলো এই গরুগুলোকে কখন কি খাবার দাও, প্রতিদিন কি কি গোসল, প্রতিদিন কয় বেলা গোসল করো সংক্ষেপে? এখন আমার এই গরুগুলার, আমরা গরুদের বডি ওয়েট অনুযায়ী গরুর খাবার দিই, দানাদার খাবার দিই। এবং আরেকটা কথা বলতে চাই, আমরা কখনো সরাসরি ছাল খাই না। আচ্ছা, আচ্ছা, দানাদার খাবার হিসাবে আমরা নিজেরা খাবার তৈরি করি, নিজেরা বিভিন্ন রকমের খাবার দিয়ে খাবার তৈরি করি। এবং এই খাবারটাই একটা গরুর বডি অনুযায়ী খাওয়াই। যেমন আমার এই গরুটা 15 লিটার 16 লিটার দুধ দেয়। এই 16 লিটার দুধের জন্য ওকে আমি 2 বেলাতে আপনার 7 কেজি খাবার দিই, এবং ওর বডির জন্য 2 বেলা 3 কেজি খাবার, সব মিলে ওর 8-9 কেজি খাবার যায়। অর্থাৎ গরু বুঝে খাবার দাও। গরু বুঝে খাবার। এখন আমি জানতে চাই তুমি গোসল করাও কয় বেলা? এখন এই গরুগুলার আপনার 1 বেলা করে আমরা গোসল করাই। কারণ এখন গরমের সময় 1 বেলা করে গোসল করাই 12টার সময়। হুম, আর এটা হচ্ছে আপনার সার্বক্ষণিক যত সময় কারেন্ট থাকে, বিদ্যুৎ যত সময় থাকে, তত সময় এদের শরীর ঠান্ডা রাখার জন্য ফ্যান চলে। আচ্ছা, এখন জানতে চাই এদের রোগ বালাই সম্পর্কে। কোনো রোগ বালাই হলে কি করো, ডাক্তার ডাকো নাকি নিজেই কোনো ট্রিটমেন্ট করো? এখন আপনার যেটা বললাম যে এই যে আপনার স্বাভাবিক রোগ, হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক রোগ বা জ্বর ঠান্ডা বা আপনার ছোটখাটো যে রোগগুলো আছে, সেগুলো আমি নিজেই ট্রিটমেন্ট করি। আচ্ছা, তো এখন নিজেই সাধারণ, ট্রিটমেন্ট। তো এখন আমরা ভিডিওর শেষের দিকে চলে আসছি। এখন তোমার কাছ থেকে জানতে চাই, কোনো একজন নতুন খামারি কিংবা বেকার আছে, কিংবা বেকার ঘুরে বেড়াচ্ছে, গরু দিয়ে খামার শুরু করবে, তো তার জন্য কি বলতে চাও? এখন আমি বলতে চাই যে নতুন যে উদ্যোক্তা আছে, এই খামারে যদি কেউ আসতে চায়, নিজে পরিশ্রম করতে হবে। প্রথম কথা, নিজে পরিশ্রম করতে হবে। এবং আপনার যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা হয়ে যায়, ভেঙে পড়া যাবে না। সৎ উদ্দেশ্য নিয়ে এটার পিছনে থাকতে হবে। এবং যত্নেই রত্ন বাড়ে। আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, সংক্ষেপে কি বলতে চাও তার জন্য? তার জন্য আমি বলতে চাই যে আপনার খামার যদি আপনি একটা দুইটা দিয়ে শুরু করতে চান, আপনার যতটা যত্ন করবেন, আপনি ওই জিনিসটা থেকে ঠিক ততটা রত্ন ব্যাক পাবেন। এইটাই হচ্ছে মূল কথা, তো বুঝছেন? ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। একটি কথাই সে বারবার বলছে, কত দিয়ে শুরু করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, সে কিন্তু তা বলেনি। সে শুধু একটি কথাই বলেছে, পরিশ্রম, পরিশ্রম, পরিশ্রম। আপনি ব্যর্থতার আপনি ব্যর্থতা দিয়েই শিখবেন। আর সফলতা মানে শুধু সফলতাই নয়, সফলতা মানে ব্যর্থতা। আসলে এতটুকু বয়সে এত বড়, আসলে এতটুকু বয়সে এত বড় দামি কথা, সেই সাথে কথার সাথে বাস্তবতার মিল তার এই খামার। বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশন যারা বেকার রয়েছে, তারা যদি ওর মতো এই ধ্যান ধারণা নিয়ে
কাজ শুরু করতো, হয়তোবা বাংলাদেশ থেকে সম্ভব ছিল বেকারত্ব দূর করা, আর প্রত্যেকটা সংসারেই হাসি খুশি, আর প্রত্যেকটা সংসারেই হাসি খুশিতে ভরে উঠতো। কোনো হত্যা, রাহাজানি, মাদক কিংবা হত্যা, রাহাজানি, মাদক এর প্রশ্রয় থাকতো না আমাদের পুরো বাংলাদেশে। তো ভিডিও শেষে দর্শক ভিডিও শেষে কোনো দর্শকের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেই ক্ষেত্রে তুমি তোমার ফোন নাম্বার এবং নামটা বলে দাও। আমার নাম মোহাম্মদ মারজান শরীফ। আমার বাসা রাজবাড়ী জেলার পাংশা থানার বাউপাড়া ইউনিয়নের তামলি দুর্গাপুর গ্রামে। আমার কাছ থেকে যদি কেউ কিছু জানতে চায়, আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার নাম্বারটা হচ্ছে 01997341965। যদি কারোর কিছু জানার থাকে বা কোনো প্রয়োজন থাকে বা কোনো কিছু বিষয় সম্পর্কে জানার থাকে, অবশ্যই সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। নির্দ্বিধায় কোনো সমস্যা নাই। আমি যে কোনো সময় তার সাথে যোগাযোগ করব এবং তার সাথে কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। তো সবার শেষে আমরা জানতে চাই অদূর ভবিষ্যতের চিন্তা ভাবনা, এই খামার নিয়ে তোমার কি প্ল্যান পরিকল্পনা রয়েছে? এখন ধরেন একটা মানুষ যদি একটা স্বপ্ন দেখে, অবশ্যই সে চায় সেই স্বপ্নটা বড় করতে। তো আমারও ইচ্ছা আছে আমারও খামারটা বড় করার, এবং যেটুকু আছে এর থেকে বড় করার। এবং এরই পরিপ্রেক্ষিতে দেখেন, আমি ওই পাশে আমার একটা শেড করতেছি। আমার ওই পাশে একটা শেড হচ্ছে। এই শেডটা আমি ক্লিয়ার করলে পরে মোটামুটি আমি ওই পাশে আমার 20টা আরো গরু বাড়াতে পারবো। এবং এটা আশা করা যায় আমি 6 মাসের ভিতরেই ওই শেডটা কমপ্লিট করব এবং ওই শেডের ভিতরে গরু রাখবো। আচ্ছা, তো সব কথার শেষ কথা হলো, তুমি খামারের মধ্যে থাকতে চাচ্ছ? হ্যাঁ, আমি এর ভিতরে থাকতে যাচ্ছি। আসলে আপনার এই যে আমার এই খামারটা দেখতেছেন, এটা কিন্তু আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান না। এটার ভিতরে কিন্তু সুখ দুঃখ লুকিয়ে আছে। কিভাবে? যখন একটা গরু আপনি যখন আসবেন, ওর পাশে আপনি দাঁড়াবেন, তখন ও কিন্তু আপনার আদর পাওয়ার জন্য দেখেন ছটফট করবে। কারণ ও আমাকে চিনে। আচ্ছা, ও আমাকে চিনে এবং আমি যখনই আসবো তখনই ও আমি যখন আসবো তখনই ওই জায়গায় দাঁড়াতে দেবে। আপনি এসে দাঁড়াবেন, ও কিন্তু আপনাকে দাঁড়াতে দেবে না, কারণ ও আপনাকে চিনেও না। এবং আপনার যে একটা আপনার যে শরীরের একটা ঘ্রাণ ও কিন্তু জানে না, কিন্তু ও কিন্তু কথা বলতে পারে না। কিন্তু আমি যখন আসবো ঠিকই আমাকে চিনতে পারবে। এবং আরেকটা মজার বিষয় বলি, আমি প্রত্যেকদিন বিকালে বাজারে যাই। তো বিকালে বাজার থেকে যখন বাড়ি আসি, আপনার আমার ওই রাস্তা থেকে আমার বাসায় ঢোকার সময় যখন একটা গাড়ির হর্ন দিব, প্রত্যেকটা গরুই আমার গাড়ির হর্নের দিকে তাকায় থাকবে। কি একটা আমাদের মাঝখানে একটা বন্ডিং, বুঝতে পারতেছেন? কারণ এটা কিন্তু ভালোবাসা থেকে পাওয়া, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। না না, হ্যাঁ, তো আমি বলতে চাই যে কেউ যদি চায় সে বড় করতে পারবে, এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। এটা হচ্ছে মূল কথা, ইচ্ছা শক্তি এবং পরিশ্রম, এই দুইটার মাধ্যম দিয়ে আপনি সফলতা পাবেন। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি, কেননা তুমি যেগুলো শেয়ার করেছো, যে কথাগুলো বলেছো, একজন নতুন খামারির জন্য কিংবা একজন পুরাতন খামারির জন্য অনেক উপকারে আসবে। তো ঠিক আছে, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।